মেয়েরা, আমি আজ দ্বাদশ শ্রেণীর ভাষা বিজ্ঞানের যে শেষ অংশটা সেটা পড়াবো। আমাদের ফলিত ভাষা বিজ্ঞান যেটা পড়াচ্ছিলাম, সেই ফলিত ভাষা বিজ্ঞানের আর দুটো অংশই বাকি রয়েছে, শৈলী বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান। শৈলী বিজ্ঞান পড়াতে গিয়ে তার আগে একটা কথা বলে নিই। আমি আগের দিন যে অংশটুকু পড়িয়েছিলাম, সেই অংশটুকু যেটুকু লিখেছিলাম সেটুকু তোমাদের ভিডিও করে পাঠিয়েছিলাম, কিন্তু অনেকেই বলছে সে ভিডিওটা বোঝা যায়নি। তাই আজকে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করেছি, যাতে অন্তত তোমরা লেখাগুলো বুঝতে পারো। চেষ্টা করব যাতে তোমাদের অসুবিধা না হয়। শৈলী বিজ্ঞান হলো শৈলী সম্পর্কে বিধিবদ্ধ যে আলোচনা। এই শৈলী বিজ্ঞান ভাষা বিজ্ঞানের, ফলিত ভাষা বিজ্ঞানের একটি অন্যতম সমৃদ্ধ শাখা বলা যেতে পারে। এই শৈলী বিজ্ঞানটা কি না, আমরা আমাদের মাধ্যম কি, আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করার মাধ্যম কি? ভাষা। তাহলে এই যে ভাষার মাধ্যম, এই ভাষার মাধ্যমের যে বিশিষ্টতা, সেই বিশিষ্টতাকেই কিন্তু আমরা বলি ফর্ম বা ভাষারীতি। আর এই ফর্ম বা ভাষারীতি সাধারণত ভিন্ন ভিন্ন লেখক অথবা কবি ভেদে ভিন্ন ভিন্ন হয়, এবং সেইটাই হলো আসলে শৈলী। এবং এই যে শৈলীর ভিন্নতা, এই শৈলীর ভিন্নতা বা এই যে ভাষা ব্যবহারের রূপের বিশিষ্টতা, যে ভিন্নতা, সেই সবটুকুই নির্ভর করে লেখক বা কবির ওপরে। এই শৈলী বিজ্ঞান আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই শৈলী বিজ্ঞানকে আমরা বলছি স্টাইলিস্টিক্স। আমি তোমাদের লিখেছি কিছুটা, আমি সেই লেখাটার দিকে দিয়েই মোবাইলটাকে তাক করেই আমি তোমাদের বোঝাবো। এখানে এই লেখাটার মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে। কি বলছে? ভাষার বিভিন্ন উপকরণ, ধ্বনি, শব্দ, বাক্য। আমরা জানি ভাষার বিভিন্ন উপকরণগুলি হলো ধ্বনি, শব্দ এবং বাক্য ইত্যাদির বিন্যাস ও ক্রিয়া বিধিবদ্ধভাবে চালিত করার জন্য প্রচলিত ব্যাকরণ কতগুলি নীতি নির্দেশ প্রস্তুত করে। আমরা জানি এই ভাষা, এই ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদির বিন্যাস ও ক্রিয়ার জন্য কিছু বিধিবদ্ধ ব্যাকরণ আছে। আমরা ছোটোবেলা থেকে ব্যাকরণ শিখি কেন না, যাতে আমাদের প্রকাশভঙ্গি সঠিক হয় এবং আমরা যে ভাষা ব্যবহার করি সেটি যাতে সঠিক হয়। কিন্তু ব্যক্তিগত প্রবণতা, বিশেষ বিশেষ সামাজিক পরিস্থিতি ও সাহিত্যিক প্রেরণার জন্য সকল সময় সেই প্রচলিত গতানুগতিক রীতিনীতি মেনে চলেন না। কারা না? সাহিত্যিকরা। এবং কোনো কোনো সময় কিন্তু আমরাও, যারা আমরা সাধারণভাবে ভাষা ব্যবহার করি, প্রচলিত রীতিনীতি থেকে এই যে সরে আসা, এই সরে আসাটাকে আমরা কি বলছি না ডেভিয়েশন বলছি। এটা যদি বিশেষ ভাব প্রকাশের প্রতিবন্ধক না হয়, যদি এটা বিশেষ ভাব প্রকাশের প্রতিবন্ধক না হয়, বরং অপরিহার্য হয়ে ওঠে, বক্তার সামগ্রিক প্রকাশভঙ্গির সঙ্গে ও বিষয়বস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, অর্থাৎ যেটা বক্তা বলতে চাইছেন তার সেই প্রকাশভঙ্গি ও বিষয়বস্তুর সঙ্গে, তিনি যে বিষয়টা নিয়ে বলতে চাইছেন তার সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ হয়, তাহলে আমরা ব্যাকরণের অশুদ্ধ প্রয়োগ সেটাকে না বলে বলবো ভাষা ব্যবহারের বৈচিত্র্য। কি বললাম প্রথমেই আমি, নেই যে ভাষা রীতি বা ফর্মের যে বিশিষ্টতা, সেটা কিন্তু নির্ভর করছে লেখক, সাহিত্যিক, কবি এবং আমরা যারা সাধারণ মানুষ তাদের ওপরেও। সেটা কীভাবে পরিবর্তিত হচ্ছে?
পরিস্থিতি ভিন্নতা বুঝে পরিবর্তিত হচ্ছে, অথবা এই যে লেখক এবং কবি তারা যে উপস্থাপন করছেন যে লেখনী, সেই লেখনী কিন্তু তার নিজস্বতা, তার মৌলিকতা ভেদেও পরিবর্তিত হচ্ছে। সেই ক্ষেত্রে তিনি অনেক সময় এই বিধিবদ্ধ ব্যাকরণের গতানুগতিকতার বাইরে এসে তার লেখনী প্রস্তুত করছেন, এবং তখনই হচ্ছে ডিভিয়েশন, বা যেটাকে আমরা বলছি বিচ্যুতি। কিন্তু তাই বলে কি বিচ্যুতি মানে কি ব্যাকরণকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার জন্য সেটা একটা হ্যাফাজার্ড, একটা নৈরাজ্যের জায়গা হলো? একদমই নয়। তার আগে বলে রাখি, এই যে বৈচিত্র্যপূর্ণ ভাষার ব্যবহার, এটাকে আমরা বলছি ভ্যারিয়েশন ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, ভ্যারিয়েশন ইন দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে ব্যাকরণের থেকে বেরিয়ে আসা, ব্যাকরণের বিধিবদ্ধ রূপ গতানুগতিকতার থেকে বিচ্যুতি ঘটা জন্য আমরা বলতে পারি ব্যাকরণের এলাকা যেখানে শেষ হচ্ছে, শৈলীর এলাকা কিন্তু সেখান থেকে শুরু হচ্ছে। ব্যাকরণের এলাকা যেখানে শেষ হচ্ছে, শৈলীর এলাকা শুরু হচ্ছে। শৈলী হচ্ছে লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশ। বারে বারে বলছিলাম প্রথমেই যে লেখক বা সাহিত্যিকের নিজস্বতা, তার যে মৌলিকতা, সেটারই কিন্তু প্রকাশ হচ্ছে লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশ, যাকে বলা হচ্ছে আইডিওসিনক্রেসি। আমি লিখে দিয়েছি, দেখতে পারো। শৈলী বা স্টাইল সম্পর্কে এই বিধিবদ্ধ আলোচনাই হলো শৈলী বিজ্ঞান। তাহলে শৈলী সম্পর্কিত যে বিধিবদ্ধ আলোচনা, সেটাই হলো আমাদের শৈলী বিজ্ঞান। এবার আমরা চলে আসি শৈলী বিজ্ঞানের বিষয়বস্তু কী। আমি শৈলী বিজ্ঞান ব্যাপারটা বোঝাবার জন্য একটু তোমাদের একটা উদাহরণ পড়ে শোনাতে চাই। একটা উদাহরণ একটা বই থেকে আমি পেয়েছি, আমি বইটাও তোমাদের দেখাচ্ছি। রামেশ্বর শ, খুব প্রাচীন একটা বই এই শৈলী বিজ্ঞানের। সেটাকে আমরা বলছি, দেখো, ছেলে ভুলানো ছড়া সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন একটা দৃষ্টান্ত। ও পারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মনটি কেমন করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, এখানে যে উদাহরণটি রয়েছে, আবার আমি পড়ে শোনাবো। আমি আগে ফোনটাই করে রাখি। কি বলছে না, ও পারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এ পারেতে লঙ্কা গাছটি লাল রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। ধরিয়ে না দিলে সচরাচর চোখে পড়বে না যে ব্যাকরণের নিয়মে ছড়াটিতে একটি অশুদ্ধ প্রয়োগ রয়েছে। সে অশুদ্ধ প্রয়োগটি কি না, গুণবতী ভাই। গুণবতী মানে স্ত্রীলিঙ্গ, আমরা জানি, ভাই অর্থে পুংলিঙ্গ। তাহলে গুণবতীর সঙ্গে ভাইকে যে মিলিয়ে দেওয়া হলো কেন, কারণটা কি না, এই যে ব্যাকরণের নিয়ম অনুসারে যদি আমরা গুণবান শব্দটি বসাই, তাহলে ছড়ার যে বিশেষ রস সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যে সরলা বালিকা বধূটির শ্বশুরবাড়ি যাওয়ার পরে তার ফেলে আসা ছোট্ট ভাইটির জন্য মন কেমন করে, সেই বালিকা বধূর গ্রাম্য সারল্যের সঙ্গে ওই প্রয়োগের সামঞ্জস্য আছে। তাহলে শুধু কেবলমাত্র আমাকে যে একেবারে বিধিবদ্ধভাবে ব্যাকরণকে মেনে, স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ মেনে শব্দ ব্যবহার করতে হবে, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া নামপদ সেগুলো ব্যবহার করতে হবে, তা নয়। আমাকে কিন্তু রসের কথা ভেবে, সেই যে একটা ভাববস্তুর যে মাধুর্য, তার কথা ভেবেও কিন্তু আমাকে, মানে কবিকে এবং সাহিত্যিককে, সেই বিচ্যুতি কিন্তু ঘটাতে হচ্ছে। আবার একটা ছড়া আমি বলছি, এই ছড়াটাতেও একই রকমের ব্যাকরণ থেকে একটু আলাদা কিছু বলা আছে। খোকা এলো বেরিয়ে, দুধ দাও গো জুড়িয়ে, দুধের বাটি তপ্ত, খোকা হলেন ক্ষেপ্ত, খোকা যাবেন নাই, লাল জুতুয়া পায়। জুতুয়া বলে কিছু শব্দ হয় না, জুতোটাকে এখানে জুতুয়া বলে দেওয়া হয়েছে উহা প্রত্যয় যোগ করে।
জুতুয়া করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু মাধুর্য, যে খোকার সঙ্গে তার একটা যে মাধুর্যময় কথাবার্তা, সেটাকেই কিন্তু বলা হচ্ছে কি না আমাদের জুতুয়া। কিন্তু এই যে শৈলী, এই শৈলীর কি তাহলে ব্যাকরণের বিধিবদ্ধ রূপ থেকে বেরিয়ে আসার জন্য তার নৈরাজ্যের একটা জগতে প্রবেশ করলো? একদমই না। এই যে ব্যাকরণের বিধিবদ্ধ রূপ থেকে যে বেরিয়ে এলো, তার নিজস্ব কিন্তু কিছু বিধান রয়েছে। সেই যে বিধান নিয়ে আলোচনা, সেটাই কিন্তু করছে শৈলী বিজ্ঞান। তোমাদের শৈলী বিজ্ঞান খুব ইম্পর্টেন্ট, তাই আমি এটাকে জোর দিতে চাইছি। কি বলছে শৈলী বিজ্ঞানের কথা? অন্তর্নিহিত মূল পরিচয়টি কি? স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ। স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, যেটা আমরা আরও একটি জায়গা তোমাদের বইতেই রয়েছে, সেই বইতে পড়েছি। একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী তিনি বলছেন ড্রেস অফ থট, দ্য ড্রেস অফ থট। এই ভাষারীতি, যে ডিফারেন্ট ভাষারীতি, এটাকে বলছে ড্রেস অফ থট। এবার আমি আবার খাতায় চলে আসি। খাতায় দেখো বলছে শৈলী বিজ্ঞানের বিষয় কি। শৈলী বিজ্ঞানের বিষয় বলছে শৈলীর ক্ষেত্রে যে বৈচিত্র্য ব্যতিক্রম ঘটে তার মূল কারণ কি, সেটা কিন্তু শৈলী বিজ্ঞান আলোচনা করে। শৈলীর নিয়ন্ত্রণ শক্তি কি, শৈলীকে কে নিয়ন্ত্রণ করে সেটা আমরা জানি, লেখকের নিজস্বতা নিয়ন্ত্রণ করে। শৈলীতে প্রকাশিত বিশেষ রূপটির প্রকৃতি কি, অর্থাৎ ধ্বনি, শব্দ, বাক্য গঠনের কোন বৈশিষ্ট্য ওই প্রকাশ রূপটি গড়ে তুলেছে তার পরিমিতি ও পরিসংখ্যান নিয়েও কিন্তু আলোচনা করে। অর্থাৎ শৈলীতে প্রকাশিত রূপ, যে বিশেষ রূপটি, অর্থাৎ সেখানে নিশ্চয়ই ধ্বনি, শব্দ, বাক্য গঠনের একটু ডিফারেন্ট কিছু আছে, একটু আলাদা কিছু রয়েছে, তার যে পরিমিতি ও পরিসংখ্যান, সেটা কতটা কি, কোয়ান্টিটি কি, তার পরিসংখ্যান কি, সেটা কিন্তু আলোচনা করছে শৈলী। বস্তুত কাব্যকে বুঝতে ও তার বিশেষ আবেদন সৃষ্টির উপকরণগুলোকে চিনে নিতেই শৈলী বিজ্ঞান কিন্তু আমাদের সাহায্য করে। সে কিন্তু শুধুমাত্র আমাদের শেখাচ্ছে না যে ব্যাকরণকে তুমি লঙ্ঘন করো, সে কিন্তু কাব্যকে বুঝতে, সাহিত্যকে বুঝতে তার যে বিশেষ আবেদন, সে আবেদন যে সৃষ্টি হচ্ছে যে উপকরণগুলোর মাধ্যমে, সেগুলো চিনে নিতে আমাদের সাহায্য করছে। শৈলীকে প্রথাগতভাবে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইভ্যালুয়েটিভ মূল্যায়ন বিষয়গত এবং ডেসক্রিপটিভ বর্ণনাগত। ইভ্যালুয়েটিভ কি, কোনো লেখার শৈলীর বৈশিষ্ট্যসমূহের প্রকাশ, অর্থাৎ ডিফারেন্ট আলাদা আলাদা কবি এবং সাহিত্যিকের ক্ষেত্রে আলাদা আলাদা শৈলীর বৈশিষ্ট্যসমূহ। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এক ধরনের শৈলী, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক ধরনের শৈলী। ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক, এক্ষেত্রে লেখার শৈলীর বিবরণ বা বর্ণনা। এক্ষেত্রে আমরা দেখব বিবরণ বা বর্ণনার ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি তোমাদের বইতেই আছে, এবং পরবর্তীকালে শেষের কবিতার যে পার্থক্য ভাষারীতি, সেটা আমরা এই বিভাগের মাধ্যমে বুঝতে পারবো। সংখ্যাতাত্ত্বিক শৈলী বিচার, এটা খুব ইম্পর্টেন্ট। সংখ্যাতাত্ত্বিক শৈলী বিচারটা কি করছে, এটা তোমাদের টিকা আসে। ভাষিক উপাদানের ব্যবহারের পৌনঃপুনিকতা ও প্রয়োগ বৈশিষ্ট্য ভিন্ন সময়ে একই লেখকের লেখায় স্বাতন্ত্র্য এনে দেয়। তাহলে আমি যে ভাষিক উপাদানগুলো বললাম, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, এগুলির পৌনঃপুনিকতা এবং প্রয়োগ বৈশিষ্ট্য, বিভিন্ন একই কবিতার লেখায় বিভিন্ন ধরনের প্রয়োগ বৈশিষ্ট্য কিন্তু আনছেন। এই শৈলী বিচারে এই ধরনের পদ্ধতি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কি হচ্ছে না, কিভাবে মাপা হচ্ছে, সংখ্যাতাত্ত্বিক, মনে রাখতে হবে সংখ্যা অর্থাৎ গণনা এখানে আসছে। নামপদের সংখ্যাগত পার্থক্য, ক্রিয়া ও ক্রিয়া বিশেষণের অনুপাত, দীর্ঘ ও হ্রস্ব বাক্যের অনুপাত, পুনরুক্তির ব্যবহার, আতিশয্যমূলক শব্দের ব্যবহার, এগুলো কত পরিমাণে আসছে, কিভাবে আসছে, সেটা আমরা এখান থেকে জানতে পারছি। এবং এই যে শৈলী বিজ্ঞান, এই শৈলী বিজ্ঞানী শৈলী বিচারের কিছু প্রকরণ আছে, কিছু টুল আছে, সেগুলো আমরা কিন্তু পরেও পড়ব। তার আগে আমি একটুখানি তোমাদের ছুঁয়ে দিয়ে যাচ্ছি। প্রমুখন, মেনলি প্রমুখনটা কিছুই না, ফোরগ্রাউন্ডিং, কিছুই না, ওই জিনিস বিধিবদ্ধতার থেকে মানে একটু বিচ্যুতি ঘটা। এখানে তোমাদের টুলগুলোর মধ্যে প্রমুখন, বিচ্যুতি, এগুলো একসাথে ভাগ করেছে, কিন্তু
আসলে কিন্তু প্রমুখন হচ্ছে আসল। প্রমুখনের দুটো ভাগ, একটা ডেভিয়েশন বা বিচ্যুতি, আরেকটা হচ্ছে সমান্তরালতা। সমান্তরালতার কিছুই না, একই রকমের শব্দ, একই অর্থযুক্ত শব্দ বিভিন্ন বিশেষণ প্রয়োগের মাধ্যমে, বিভিন্ন উপমা প্রয়োগের মাধ্যমে একই অর্থকে বারে বারে প্রকাশ করা, সেটাই সমান্তরালতা। কোড বদল, কোড সুইচিং, যেটা বললাম যে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় চলে যাওয়া, কোড সুইচিং করা, মানে একজন ধরো একটা ভাষায় ডায়লগ বলতে বলতে একটা চরিত্র সে বাংলা থেকে তার মধ্যে ইংরেজি কতগুলো শব্দ ঢুকিয়ে দিল, সেটা কোড সুইচিং। এটা আমরা আগেই পড়েছি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে। বহু ধ্বনিময়তা, এটা কিছুই না, এটা বহুস্বরতা, যেটা হচ্ছে গিয়ে একই চরিত্র তার ভাষা ব্যবহারের মধ্যে বিভিন্নতা, অর্থাৎ তার যে বহু ধ্বনিময়তা সেটা তার পেটেন্ট, সেক্ষেত্রে তার সত্ত্বাধিকার সেই চরিত্র, সেইটাকেই আমরা বলবো মানে একই চরিত্র যখন বিভিন্ন ভাবে কথা বলছেন, তার ডায়লগ বিভিন্ন ধরনের হচ্ছে, সেইটাকেই কিন্তু আমরা বলবো বহুধ্বনিময়তা। তাহলে শৈলী বিচারের এই যে প্রবণতা, এই যে প্রকরণ টুলগুলো, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর বিচ্যুতির ক্ষেত্রে দেখ এখানে কতগুলো ভাগ আবার দিয়েছে, বাক্যের অধিগঠন, বাক্যের অধগঠন, অধিগঠন এবং অধগঠন, শব্দগত, অন্বয়গত, শব্দার্থগত, ব্যাকরণগত। বিচ্যুতি কিন্তু এইভাবে হচ্ছে, বাক্য গঠনের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে, শব্দের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে, অন্বয়গত, শব্দার্থগত এবং ব্যাকরণগত, সবই ব্যাকরণগত। কিন্তু আমরা বিভিন্নভাবে বাক্যকে আমরা দেখা গেল ক্রিয়াপদকে মাঝখানে নিয়ে এলাম, কবিতার ক্ষেত্রে যেটা প্রায়ই হয়, বিশেষণ পদকে পরে নিয়ে গেলাম, এরকম ধরনের ব্যাপার। বাক্যের অধিগঠন, অধগঠন, যেটা হয়তো বাক্যের যে শর্তগুলো সেগুলো আমরা তোরা পড়ে এসছিস ক্লাস 10-এ, এই যে যোগ্যতা, আকাঙ্ক্ষা, এই শর্তগুলো লঙ্ঘিত হতে পারে। শব্দগত আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর বা মাইকেল মধুসূদন দত্ত এরকম অনেক শব্দ তৈরি করেছেন যেগুলোর হয়তো ব্যাকরণে নেই, তারা দুটো শব্দকে তৈরি, যেমন ধর কুয়াশা, ধোঁয়াশা, ধোঁয়া আর কুয়াশা মিলিয়ে ধোঁয়াশা, এরকম। তারপর অন্বয়গত মানে যে শব্দ পদের মধ্যে যেটা সংযোগ, সেটাকে কিভাবে পরিবর্তিত করতে পারে। শব্দার্থগত, শব্দের অর্থ একরকম বলে আমরা জানি, আবার ভিন্ন অর্থেও ওই শব্দ প্রয়োগ করা যায়, এই বিষয়ে বিচ্যুতি। আর ব্যাকরণগত তো সবই যা বললাম, শব্দ, অন্বয়গত, শব্দার্থগত, এগুলো সবই ব্যাকরণগত। তাহলে আমাদের শৈলী বিজ্ঞান কিন্তু ভালো করে পড়তে হবে। শৈলী বিজ্ঞানের মধ্যে যা পড়া দরকার আমি সবটুকু লিখে তোমাদের দেখিয়েছি। আর শেষে যে অংশটা আমি ছোট্ট করে বলবো, অভিধান বিজ্ঞান, যেটাকে বলছে লেক্সিকোগ্রাফি, সেটা হলো আমাদের অভিধান, যেটা আমরা জানি ডিকশনারি, যেটা আজকে নিরুক্ত কিন্তু আমাদের প্রথম ভারতীয় অভিধানের পরে ডিকশনারি কথাটা 1538 খ্রিস্টাব্দে ব্যবহৃত হয়। ডিকশনারি কথাটা তোমাদের বইতেই আছে। অভিধান মূলত ভাষা বিজ্ঞানের একটা সংযোগমূলক বিভাগ, ভাষার যে ধ্বনি এবং অর্থ, ভাষার প্রকাশগত দিক এবং বিষয়গত দিকের মধ্যে সংযোগ ব্যাখ্যা করছে এই অভিধানের ভাগগুলো মেনলি গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে আমাদের পড়তে হবে যে বিষয়টা কি। বিষয় হলো শব্দের একাধিক প্রতিশব্দ ও ব্যুৎপত্তি, এটা অভিধানের মধ্যে নিয়ে আসা হয়। শব্দের একাধিক প্রতিশব্দ, ব্যুৎপত্তি, এটা বহুদিন আগে থেকেই, আধুনিককালে আরও বিভিন্ন বিষয়কে ইনক্লুড করা হচ্ছে। সেগুলো কি না, মান্য উচ্চারণ, শব্দের আঞ্চলিক ও উপভাষাগত পার্থক্য, প্রসঙ্গ অনুসারে অর্থ পার্থক্য, শব্দের অর্থ পরিবর্তন সময়ের সাথে সাথে কিভাবে হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু বলা হচ্ছে, অভিধানে ইনক্লুড করা হচ্ছে। আচ্ছা, আদর্শ অভিধানের শব্দের যে স্তর, সেই স্তরগুলো কি যে স্তরগুলোকে মেনটেন করা হয়, শব্দের গঠনগত স্তর, অর্থাৎ প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ যোগে কি করে হচ্ছে, অন্বয়গত স্তর,
অর্থাৎ সেই ওই একই জিনিস সেইগুলো যোগে কি করে শব্দটা পদে কিভাবে পরিণত হচ্ছে, বাগার্থগত স্তর অর্থাৎ সবথেকে বড় কথা অর্থগত যে দিকটা সেটাই সবথেকে ইম্পর্টেন্ট লেখা আছে, সেটা পড়তে হবে। অভিধান মূলত প্রথাগতভাবে অভিধান দু প্রকার, একভাষিক এবং দ্বিভাষিক। একভাষিক মানে ইংরেজি থেকে ইংরেজি, বাংলা থেকে বাংলা, আর দ্বিভাষিক মানে ধর ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি। আরও দু প্রকার হয়, ইতিহাস ভিত্তিক এবং বিষয় ভিত্তিক। ইতিহাস ভিত্তিকটা কিছুই না, না কোনো একটা শব্দ কোথা থেকে এসছে, তার প্রাচীন উৎসটা কী, সেটা কি কি অর্থ পরিবর্তন হয়েছে এবং কীভাবে পরিবর্তিত হয়েছে সেইটা সম্পর্কে যে যা বলছে, যে অভিধান বলছে সেটা ইতিহাস ভিত্তিক। সেটা সাহিত্যিক ক্ষেত্রে আমরা সেই অভিধান প্রযোজ্য। আর বিষয় ভিত্তিক কিছুই না, বিভিন্ন বিষয় যেমন ধর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এগুলোর যে টার্মগুলো, যে শব্দগুলো, বিশেষ যে শব্দগুলো ব্যবহৃত, সেই শব্দগুলো সম্পর্কে এই অভিধানের মধ্যে লেখা থাকছে। মূলত অভিধান বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান কিন্তু ভাষার সংযোগমূলক, ভাষা বিজ্ঞানের সংযোগমূলক একটা শাখা। এগুলো ফলিত ভাষা বিজ্ঞানের যে অংশ, যে বিজ্ঞানগুলো নিয়ে আমরা পড়লাম, একে অপরের সাথে সম্পর্কযুক্ত ঠিকই, কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু একটা বিশেষ সম্পর্ক জড়িত। যেমন আমরা পড়েছি মনোভাষা বিজ্ঞান এবং স্নায়ু ভাষা বিজ্ঞান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেরকম এটাও তাই। অর্থাৎ শৈলী বিজ্ঞান এবং আমাদের অভিধান বিজ্ঞান একে অপরের সাথে যুক্ত। তোদের বইয়ের এই বিষয় চ্যাপ্টারটার শেষে একটা আমি বলবো, ওটা দেখতে একটা ছক আছে, সেই ছকটা ভালো করে দেখতে। তবে মোটামুটি এইটুকু পড়লেই হবে। আমি আবার একবার শৈলী বিজ্ঞানটা আরেকবার আমি করে দিচ্ছি। আমার ভিডিও করাটা খুব সমস্যা, কারণ আমার ভিডিও একাই করতে হচ্ছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তাও আমি স্কেচ পেন দিয়ে লিখেছি আজকে। পরের দিন আমি পুরো যে শৈলী বা ভাষা বিজ্ঞান, সেটা যা যা পয়েন্ট আগের দিন বলেছি সেটা আমি আরেকটু ভালো করে লিখেছি, সেটা একটুখানি বলে দেব পরপর। প্রশ্নগুলো একটু বলে দেব, যে যে প্রশ্ন আসতে পারে। খুব ইম্পর্টেন্ট শৈলী বিজ্ঞান, অভিধান বিজ্ঞান। আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আমি যে লেখাগুলো আগের দিন লিখিয়ে বলেছিলাম, সেই লেখাগুলো বুঝতে পারোনি তোমরা, সেগুলো আবার একবার বলে দেব, বড় করে লিখেছি। আর প্রশ্নগুলো একটু বলে দেব, এই চ্যাপ্টারটা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। ভালো থেকো।